ও থ্যাঙ্কস, কিন্তু বাকি সবাই কোথায়? ভাইয়া আর মামা অফিসে, আপু রুমে রেস্ট নিচ্ছে, দিদার মামানি একটু বাইরে গেছেন। আমার কথা শেষ হতেই হেসে উঠলেন সবাই। শুভ্র আমার দু কাঁধে হাত রেখে মুখে হাসি টেনে বলে উঠলেন, একটু নিঃশ্বাস নাও মহারানী, দম ফুরিয়ে যাবে তো। এই সাহেল, তোরা যা রেস্ট নে। ওকে। রুমে বসে টিভি দেখছিলাম। ঠিক তখনই ওয়াশরুম থেকে বেরিয়ে এলেন শুভ্র। হাত থেকে রিমোটটা ছিনিয়ে নিয়ে টিভিটা অফ করে দিলেন উনি। আমি রাগি চোখে তাকাতেই মিষ্টি হেসে বিছানায় শুয়ে পড়লেন। ডান হাতে আমাকে টেনে বুকের উপর ফেলে শক্ত করে চেপে ধরে বলে উঠলেন, টিভিতে কি দেখো? এত সুন্দর একটা হাজবেন্ড থাকতে কেউ টিভি দেখে? তার থেকে আমাকে দেখো। আমি নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা চালালাম। উনি আমাকে আরও জোরে শক্ত করে চেপে ধরলেন। কিছুক্ষণ চেষ্টা করে ব্যর্থ হয়ে চুপ করে শুয়ে রইলাম আমি। ধীর কণ্ঠে বলে উঠলাম, সাহেল ভাইয়ার বউকে কেমন লাগলো আপনার? ভালো। শুধু ভালো, আর কিছু না? বলার মতো আর কিছু খুঁজে পাচ্ছি না। তবে তুমি আর নাবিলা একদম বিপরীত দুটো ক্যারেক্টার, তবু তোমাদের মধ্যে অদ্ভুত রকমভাবে কিছু মিল রয়েছে। ওনার কথায় ভুরু কুচকালাম আমি। যেমন? তোমাদের স্কিন টোন সেম, গায়ের রঙের সাথে আর একটা জিনিস মিলে, তা হলো গলার ওই তিলটা। আর সবচেয়ে মিল যে জায়গাটা, তা হলো হাসি। একদম একই রকমভাবে হাসো তোমরা দুজন। চেহারা মিল না থাকলেও হাসলে কেমন যেন দুজনকে একরকম লাগে। আর অমিল কোনগুলো? নাবিলা আমার রোদ পাখির মতো এত রাগী নয়, একদম চুপচাপ। আমার বউয়ের মতো এত বক বক আর শয়তানের বুদ্ধি ওর মাথায় নেই। আমার জানা মতে আজ যেটুকু কথা বললো সেটাই ওর জন্য অনেকটা বেশি কথা বলা। আর আমার বউয়ের ক্ষেত্রে আজকে তার সর্বনিম্ন কথা বলা। নাবিলা খুবই বুদ্ধিমতী একটা মেয়ে, ভাবনা চিন্তা এবং ঠান্ডা মাথার মানুষ সে। আর তুমি তো... থাক, আর বলতে হবে না। দিন দিন আপনার ঝুলিতে আমাকে নিয়ে প্রবলেমগুলো বেড়েই যাচ্ছে। আমি সত্যি ফাউল একটা মেয়ে। সেদিন অ্যাক্সিডেন্টালি বিয়েটা হওয়ার ফলে লাইফটাই নষ্ট হয়ে গেছে আপনার। ছাড়ুন, প্লিজ ছাড়ুন। কি বলছো সব রোদ? ছাড়ুন আমায়। আরে বাবা, হঠাৎ করে কি হলো, বলবে তো? কিছুই হয়নি, ছাড়ুন আমায়। আসলেই আপনার নাবিলা আপুর মতো বউ দরকার ছিল। ব্যাপার না, আমি আল্লাহর কাছে দোয়া করেছি, সেটা গ্র্যান্টেড হলে আমার পর অমন গোছালো টাইপ মেয়ে বিয়ে করে নিয়ে এবার আমি তাড়াতাড়ি মরে। এটুকু বলতেই আবারও গালে পড়ল শক্ত হাতের এক চড়। আমাকে বুক থেকে ঠেলে সরিয়ে দিয়ে পাশের টেবিল ল্যাম্পটা ছুঁড়ে মারলেন দেয়ালে। মুহূর্তেই ঝনঝন শব্দে কান ঝালাপালা হয়ে গেল আমার। আমি স্তব্ধ হয়ে বসে আছি। ল্যাম্পের পাশে রাখা কাচের জগটাও ফ্লোরে ছুঁড়ে ফেললেন উনি। ঠিক তখনই দরজার ওপাশ থেকে সাহেল ভাইয়ার কণ্ঠ ভেসে এলো। অভ্র, কি হয়েছে? সাহেল ভাইয়ার কণ্ঠ কানে আসতে জোরে নিঃশ্বাস ফেললেন শুভ্র। নিজেকে স্বাভাবিক করে নিয়ে বলে উঠলেন, নাথিং ইয়ার, হাত লেগে ল্যাম্পটা পড়ে গেছে, তোরা রেস্ট নে। শিওর? ইয়া। সাহেল ভাইয়া দরজা থেকে সরে যেতেই আমার দিকে ফিরে তাকালো শুভ্র। আমি মাথা নিচু করে বসে আছি চুপচাপ। উনি আবারও আমার কাছে এসে বসলেন। হাত টেনে দু হাতে জড়িয়ে ধরে বললেন, মেরেছি বলে রাগ করেছ? আমি মাথা নাড়ালাম, যার অর্থ আমি রাগ করিনি। উনি অবাক হয়ে বললেন, তবে কি মন খারাপ করেছ? হুম। সত্যি রাগ করোনি? কেন রাগ করোনি? কত জোরে মারলাম তোমায়, সরি। ইটস ওকে, আমি রাগ করিনি। তবে গালে খুব ব্যথা লেগেছে। এত জোরে কেউ মারে? একটু আস্তে মারলেই তো হতো। আমার কথায় হেসে উঠলেন শুভ্র। হাসি মুখটা হঠাৎই গম্ভীর করে বলে উঠলেন, এমন কথা কেন বলো যে কথায় হার্ট হই আমি? এই কথাটা যদি আমি বলতাম তাহলে কি তোমার খুব ভালো লাগতো বলো? তুমি জানো আমি তোমায় কতটা ভালোবাসি, তারপরেও এমন কথা কেন বলো? তোমার চাঞ্চল্যতা, রাগ, অভিমান, এই সব মিলেই তুমি। আর এই তুমিটাকে ভালোবাসি আমি, রোদ পাখি। আমার ভালোবাসার কোনো সেকেন্ড অপশন নেই, ফার্স্ট অ্যান্ড লাস্ট অপশন দুটোই তুমি। আর আসছে নাবিলার কথা, আমি তো জাস্ট তোমাদের মধ্যে পার্থক্যটা বলেছিলাম রোদ পাখি, আর কিছুই না। এখন গাল দেখি, ইস একদম লাল হয়ে গেছে। সরি, আর হবে না। কথাটা বলে আমার গালে চুমু দিতে নিতে সরে গেলাম আমি। শুভ্র অবাক চোখে তাকিয়ে থেকে বললেন, কি হলো?
আমি আপনার সাথে রেগে আছি। কিন্তু মাত্রই তো বলে রেগে নেই। এই রাগ চরের জন্য নয়, ওটা তো চাইলে আবারও মারতে পারেন। আমাকে চর মারার অধিকার আপনারই সবচেয়ে বেশি, বাট রাগ আমার সে জায়গায় নয়, অন্য জায়গায়। সো দূরে থাকুন, আপনার সাথে কথা বন্ধ। আরে কারণটা তো বলবে, নয়তো বুঝবো কিভাবে? বুঝতে হবে না। কথাটা বলেই রুম থেকে বেরিয়ে গেলাম আমি। পেছন থেকে শুভ্রর কণ্ঠ কানে এলো। এই রোদ, শোনো না। রুম থেকে বেরোতে সাহেল ভাইয়ের সাথে দেখা। আমাকে দেখেই মুচকি হাসলেন উনি। হাসি মুখেই বললেন, অব্র কোথায়? ওকে একটু দরকার। এটুকু বলতেই হুড়মুড় করে বেরিয়ে এলেন শুভ্র। দরজার সামনে সাহেল ভাইয়াকে দেখে খানিকটা অপ্রস্তুত হলেন উনি। জোরপূর্বক একটা হাসি দিয়ে বলে উঠলেন, আরে সাহেল, তুই এখানে? তোর কাছেই এসেছিলাম, চল বাইরে যাব। সাবিরা ক্যাম্পাসে এসেছে, দেখা করে আসি। আচ্ছা, বাট কেন কিন্তু নয়, চল। আর সানশাইন, নাবিলার দিকে একটু খেয়াল রেখো প্লিজ। এসেই 2বার বমি করেছে, শরীরটা খুব দুর্বল। রুমে একা আসছে, অপরিচিত জায়গা একটু চেক করো কেমন? ওকে ভাইয়া, চিন্তা করবে না, খেয়াল রাখবো। সাহেল ভাইয়া শুভ্রকে টেনে টুনে বের করে নিয়ে যেতে নাবিলা আপুর ঘরে উকি দিলাম আমি। আপু বই পড়ছিলেন। আমাকে উকি দিতে দেখেই বলে উঠলেন, ভেতরে চলে এসো রোদ। আমি কিছুটা অপ্রস্তুত হলাম। মুখ কাঁচুমাচু করে ভেতরে ঢুকে গেলাম আমি। আমার দৃষ্টি ওনার গলায়। শুভ্র ওনার গলার তেলটাও খেয়াল করেছে। কথাটা ভেবে শুভ্রর সব কটা চুল টেনে ছিঁড়ে ফেলতে ইচ্ছা করছে আমার। নিজের রাগ কন্ট্রোল করে বিছানায় গিয়ে বসলাম আমি। আপু বইটা পাশে রেখে সোজা হয়ে বসলেন। বালিশটা কোলে নিয়ে হাসি মুখে বলে উঠলেন, এসেছো বেশ করেছো, একা একা বোর হচ্ছিলাম খুব। সাহেল বলেছিল তুমি নাকি খুব বেশি কথা বলো। কই, আমার সাথে তো বলছো না। আমাকে পছন্দ হয়নি তোমার? ছি ছি, কী বলছেন আপু? পছন্দ হবে না কেন? আপনি তো অনেক কিউট। আমার কথায় হাসলেন উনি। আমি আমতা আমতা করে বলে উঠলাম, আপু আপনি প্রেগনেন্ট? কতদিন হলো? প্রায় 4 মাস। ও গ্রেট। আমার মনে হয় মেয়ে হবে। আপনার কি মনে হয় আপু? জানি না, তবে আমি আর সাহেল চাই ছেলে হোক। তাহলে তোমার মেয়েকে নিয়ে যেতে পারবো আমাদের বাসায়। কথাটা শুনেই হেসে উঠলাম আমি। আমার যদি ছেলে হয় তখন? তাহলে এক বালতি আফসোস। তবে আমার মনে হয় তোমার মেয়েই হবে। কথাটা বলেই থামলেন উনি। কিছুক্ষণ চুপচাপ আমার দিকে তাকিয়ে থেকে বলে উঠলেন, শুভ্রকে কতটুকু ভালোবাসো রোদ? ওনার প্রশ্নে খানিকটা অপ্রস্তুত হলাম আমি। জানি না, তবে এটুকু জানি ওনাকে ছাড়া শ্বাস নিতে পারবো না আমি। আমার কথায় হালকা হাসলেন নাবিলা আপু। আমার ডান হাতটা নিজের হাতে নিয়ে একটু চাপ দিয়ে ধরে বলে উঠলেন, শুভ্রকে ভালোবাসার জন্য থ্যাঙ্কস রোদ। আমি অবাক হয়ে ওনার দিকে তাকালাম। বিস্মিত গলায় বললাম, মানে? তুমি শুভ্রকে ভালোবাসো বলে সাহিলকে পেয়েছি আমি। তুমি হয়তো জানো না সাহিল তোমাকে কতটা ভালোবাসে। হয়তো এখনো বাসে, এতে কোনো অভিযোগ নেই। কারণ আমি জানি ও আমাকে প্রচণ্ড রকম ভালোবাসে। একটা ছেলে তখনই কাউকে হারানোর ভয় পায় যখন সে কাউকে প্রচণ্ড রকম ভালোবাসে। আর সাহিলের মনে আমাকে হারানোর ভয়টা প্রবল। তবুও আমার কষ্ট হয়, ভীষণ কষ্ট হয়। এই কষ্টটা আমার জন্য নয়, কষ্টটা সাহেলের জন্য। আমাদের বিয়ের আগের দিন ওর বলা প্রতিটি কথাই আমার কানে বাজে রোদ। ও বলেছিল, পৃথিবীর সবচেয়ে বড় কষ্টটা কি জানো? পৃথিবীর সবচেয়ে বড় কষ্টটা হলো কাঁদতে না পারা কষ্ট। আর এই কষ্টটাকে হাসির পেছনে ঢেকে রাখা আরও বেশি কষ্টের। এই পৃথিবীতে তারাই সবচেয়ে বেশি অসহায়, যারা কাঁদতে পারে না। আর আমার তো কাঁদার অধিকারটুকুও নেই। কিভাবে কাঁদবো বলো? নিজের বেস্ট ফ্রেন্ডের সুখের পরিবর্তে কি কাঁদা যায়? ওর সামনে ভেজা চোখে কিভাবে দাঁড়াবো আমি? কিন্তু বিশ্বাস করো না আব্বু, আমারও কাঁদতে ইচ্ছে করে, চিৎকার করে কেঁদে পুরো পৃথিবীকে বলতে ইচ্ছে করে আমারও কষ্ট হচ্ছে, আমিও পুড়ছি, জ্বলছি, শেষ হয়ে যাচ্ছি। জানো না আব্বু,
সানশাইন আর অভ্রকে একসাথে দেখলে মাঝে মাঝে সানশাইনকে খুন করে ফেলতে ইচ্ছে কর, নয়তো নিজেই মরে যেতে ইচ্ছে করতো। কিন্তু তা কি সম্ভব বলো? নিজেকে শেষ করার ক্ষমতা আমার নেই, আর সানশাইনকে শেষ করার ক্ষমতা আমার আরও নেই। আমি তোমাকে ভালোবাসি এই কথাটা যেমন সত্য, ঠিক তেমনই সত্য হলো আমি সানশাইনকেও ভালোবাসি। তোমাদের দুজনকে এক পাল্লায় মাপতে পারবো না আমি। তুমি তো তুমি, নাব্বু। সেদিন আমি বলেছিলাম না, হবে না। ও আমাকে ভালোবাসে, এটাই আমার জন্য বেশি ইম্পর্টেন্ট। মানুষ যা বলে ভুল বলে রোদ। সত্যিটা হলো ভালোবাসা ভোলা যায় না, মনের কোথাও না কোথাও থেকেই যায় সেই অনুভূতি। আমি হ্যাপি যে সাহিল তার জীবনটাকেই আমার সামনে তুলে ধরেছে, কিচ্ছু লুকোয়নি, কিচ্ছু না। নাবিলা আপুর কথায় আমি চরম অস্বস্তিতে পড়ে গেলাম। কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না। আমার অস্বস্তি হয়তো বুঝতে পারছিলেন উনি, তাই একটু হালকা হেসে বলে উঠলেন, এই যা, তোমাকে অস্বস্তিতে ফেলে দিলাম বলো। সরি বোন, তবে তোমার সাথে কিন্তু আমার বেশ মিল আছে, সেটা কি খেয়াল করেছো? আমি কিছু বলতে যাব তার আগে সাহেল ভাইয়া রুমে ঢুকলেন। হাসি মুখে বলে উঠলেন, হে গার্লস, কি করা হয়? আমরা দুজনেই মুচকে হাসলাম। নাবিলা আপু বললেন, গল্প করা হয়। সাহিল ভাইয়া হেসে নাবিলা আপুর কপালে হাত রেখে জ্বর চেক করতে করতে বলে উঠলেন, বাহ, এখানে এসে সানশাইনের হাওয়া লেগেছে তোমার। বড়া মুখে কথা খুঁজছে। ওনার কথায় হেসে উঠলাম আমি। নাবিলা আপুর আগে চোখে তাকালেন। সাহিল ভাইয়া সেদিকে পাত্তা না দিয়ে বললেন, শরীর খারাপ লাগছে? রোদের সাথে গল্প করতে করতে শরীর খারাপের কথা ভুলেই গিয়েছিলাম। এনিওয়ে, তুমি এত তাড়াতাড়ি ফিরলে যে? বইয়ের আদেশ সিদ্ধার্য। বউ যখন বলেছে 10টার আগে রুমে থাকা চাই, তো বাইরে কি করে থাকি? এনিওয়ে, থ্যাঙ্কস সানশাইন। সাহিল ভাইয়ার কথার মাঝেই দরজায় টোকা পড়ল। তিনজনে ঘাড় ঘুরিয়ে দরজায় তাকাতেই শুভ্রকে চোখে পড়ল। ওনার মুখে মিষ্টি হাসি। আমরা তাকাতেই বলে উঠলেন, আসতে পারি? আয়। তুই জীবনে নখ দিয়ে রুমে ঢুকেছিস? তখন আর এখনের মাঝে পার্থক্য আছে না। এখন আমাদের নাব্বু বেবি আমার ভাবি বলে কথা, প্রাইভেসি আছে না একটা। শুভ্রর কথায় চোখ গরম করে তাকালেন নাবিলা আপু। রাগী গলায় বললেন, চর না খেতে চাইলে চুপ কর, তুই আমার দেবর। সো সাবধানে কথা বল, নয়তো কানমোলা খাবি। ওনার কথার মাঝেই উঠে দাঁড়ালাম আমি। দরজার দিকে হাঁটা দিতেই আমার হাত ধরে ফেললেন শুভ্র। অবাক হয়ে বললেন, কোথায় যাও? আমি হাত ছাড়িয়ে চলে যেতে নিলে আবারও হাত চেপে ধরলেন উনি। সাহিল ভাইয়াদের দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলে উঠলেন, তোরা রেস্ট নে, পিচ্চিরা রাগ করেছে, আগেও রাগ ভাঙায়। বাই গাইস। কথাটা বলে ওনাদের সামনে কোলে তুলে নিলেন আমার। পাশাপাশি রুম হওয়ায় দ্রুত ঢুকে গেলেন রুমে। বিছানায় বসিয়ে দিয়ে বললেন, এখনো রেগে আছো? আমি কিছু না বলে বিছানা থেকে বালিশটা নিয়ে সোফায় শুয়ে পড়লাম চুপচাপ। উনি অবাক চোখে তাকিয়ে আছেন। কিছুক্ষণ চুপচাপ থেকে বলে উঠলেন, আজব, এটা কি হলো? আরে এত রাগ কেন? কি করেছি আমি? না বললে বুঝবো কিভাবে? আমার থেকে কোনো উত্তর না পেয়ে কিছুক্ষণ চুপ করে থাকলেন উনি। হুট করে উঠে দাঁড়িয়ে সোফার কাছে এসে দাঁড়ালেন। আমি ওনার উপস্থিতিটা প্রবলভাবে উপলব্ধি করতে পারলেও চোখ মেলে তাকালাম না। ওনার সাথে কথা বলার বিন্দুমাত্র ইচ্ছেও আপাতত আমার নেই। এখন এই ছোট্ট বুকটাতে বিন্দু বিন্দু অভিমানগুলো পাহাড়ের মতো বৃহৎ আকার ধারণ করেছে। উনি কিছু না বলেই কোলে তুলে নিলেন আমায়। খুব সাবধানে বিছানায় শুইয়ে দিয়ে আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিয়ে শুয়ে পড়লেন উনিও। কানের কাছে ফিসফিস করে বলে উঠলেন, আমি জানি তুমি রেগে আছো। কি হয়েছে বলো না? কি করেছি আমি? কি করলে ক্ষমা মিলবে আমার? কিছু তো বলো। এবার কিন্তু আমি টর্চার করবো রোদ পাখি। ওনার কথায় কোনো হেলদুল হলো না আমার। আমি এখনো আগের মতোই নিশ্চুপ। গলায় উষ্ণ ছোঁয়ায় পাশাপাশি একটা তীক্ষ্ণ ব্যথাও অনুভব করলাম। বুঝতে পারলাম ওনার ভাষায় টর্চার নামক জিনিসটা এখনই অ্যাপ্লাই করতে চলেছেন উনি। আমি চোখ মুখ খিঁচে ঘুমানোর চেষ্টা করছি ক্রমাগত। আজকে কিছুতেই হারবো না আমি, কিছুতেই না। এত এত অভিমান গলানো কি এতই সহজ? মোটেও না।